अस्सलाम वालेकुम। हेलो 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 তো আজকে আমাদের টপিকস হচ্ছে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন। তো চ্যাপ্টারটা আসলে খুবই বেসিক একটা চ্যাপ্টার, আর এই চ্যাপ্টারে অনেকেরই অনেক ধরনের সমস্যা থাকে। সেই ক্ষেত্রে আমরা রসায়নের এই চ্যাপ্টারটা খুব ভালোভাবে একটু শেখার চেষ্টা করব। আর এটাই হচ্ছে আমাদের রসায়নের মূলত বেসিক ডেভেলপমেন্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা। এই মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন এই চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পার্টগুলো আমাদের আলোচনা হবে সেগুলো আমাদের খুব ভালোভাবে একটু জানা লাগবে। তো আমরা প্রথমত যে জিনিসটা জানব যে আমাদের পর্যায় সারণীর ইতিহাস। পর্যায় সারণীর ইতিহাস। তো পর্যায় সারণীর ইতিহাসে অনেক বিজ্ঞানী অবদান রাখছে, আমরা ধারাবাহিকভাবে পড়ার চেষ্টা করব। তো আমরা প্রথমত যে বিজ্ঞানীর নাম মনে রাখব তিনি হচ্ছেন আমাদের একজন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিজ্ঞানী। প্রথম যে নামটা আমরা একদম ক্লিয়ার মনে রাখার চেষ্টা করব সবসময়, তিনি হচ্ছেন আমাদের জার্মান বিজ্ঞানী ডোবেরিনার। হ্যাঁ, তো আমরা প্রথমত নামটা মনে রাখবো হচ্ছে ডোবেরিনার। এনার নাম আমরা মনে রাখবো। তারপরে দ্বিতীয়ত আমাদের যার নাম মনে রাখতে হবে তার নাম হচ্ছে হেনরি মোসলে। এরপর হচ্ছে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ আরও একটি নাম, সেটা হচ্ছে দিমিত্রি মেন্ডেলিভ। আমি জাস্ট একটু নামগুলো বিজ্ঞানীদের নাম লিখি, তারপরে আমরা এটা হচ্ছে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার আমরা বললাম। 4 নাম্বারে আমরা মনে রাখবো হচ্ছে জন নিউল্যান্ড। জন নিউল্যান্ড। 5 নাম্বারে আমাদের যে বিজ্ঞানীর নাম মনে রাখতে হবে তার নাম হচ্ছে নিলস বোর। হ্যাঁ, এখন অনেকের কথা হচ্ছে বোরের নাম এখানে আসলে কীভাবে গুরুত্বপূর্ণ হইল, মানে এত গুরুত্বপূর্ণ কিভাবে হইল, সেই জিনিসটাও আমাদের একটু সূক্ষ্মভাবে জেনে নিতে হবে। তাহলে আমরা একজন বিজ্ঞানীর নাম জানতেছি, তার নাম হচ্ছে ডোবেরিনার। এখানে আমরা সালটা মনে রাখবো হচ্ছে 1817। এখানে আমরা মনে রাখবো হচ্ছে 1913,
এখানে দিমিত্রি মেন্ডেলিভ, এটা আমরা মনে রাখবো হচ্ছে 1967, ঠিক আছে। এখানে আমরা মনে রাখবো হচ্ছে এটা হচ্ছে 1969, এখানে আমরা মনে রাখবো হচ্ছে 1967। আর নিলস বোর এইখানে আমাদের মনে রাখতে হবে ওই 1913। তো এই যে কয়েকটা নাম আমি লিখছি বোর্ডে, হ্যাঁ, এই নামগুলো কেন গুরুত্বপূর্ণ আমি জাস্ট এই জায়গা থেকে একটা একটা করে টপিকস নিয়ে আলোচনা করি। এই টপিকসগুলো আমাদের জন্য খুবই ধারাবাহিকভাবে মনে রাখাটা জরুরি। প্রথমত আমরা একটা জিনিস মনে রাখবো যে পর্যায় সারণীতে আমাদের মোট মৌলের সংখ্যা কতগুলো, 118টা, ঠিক আছে। কতটা আমরা মনে রাখবো যে মৌল হচ্ছে কয়টা, 118টা, ঠিক আছে। এখন এই মৌলকে আমরা আরেকটা জিনিস মনে রাখবো হচ্ছে মৌলিক পদার্থ, এই শব্দটাও আমাদের জানা জরুরি। তাহলে আমাদের পর্যায় সারণীতে মৌলিক পদার্থ আছে কতগুলো, 118টি। 118টির সবগুলোই আসলে একসাথে কিন্তু আবিষ্কার হয় নাই, এগুলো আস্তে আস্তে আবিষ্কার হতে শুরু করছে। আমি আর একটা বিজ্ঞানীর নাম লিখি এখানে, হ্যাঁ, 6 নাম্বার, ওনার নামটা আমি ভুলে গেছি, সেটা হচ্ছে অ্যান্টনি ল্যাভসিয়ে। অ্যান্টনি, আধুনিক রসায়নের জনকের নাম ভুলে গেছিলাম, হ্যাঁ, অ্যান্টনি ল্যাভসিয়ে। তো এই হচ্ছে আমরা কয়েকটা বিজ্ঞানীর নাম এখানে লিখছি। তো এখন দেখেন মৌলিক পদার্থগুলোর মধ্যে আবার দুইটা শ্রেণী বিভাগ আছে। একটা হচ্ছে প্রকৃতিতে পাওয়া যায়, তো প্রকৃতিতে পাওয়া যায় খুব বেশি নয়, 98টি মৌল। আর কৃত্রিম উপায়ে বা ল্যাবরেটরিতে বা আমরা বলতে পারি ল্যাব, তার 98, তার মানে ধরে নিলাম আমরা 20টা। তো এই 20টার মধ্যে আবার দেখেন 2016 সাল যদি আমরা একটু চিন্তা করি, 2016 সালে পরবর্তীতে এই 20টার মধ্যে কিন্তু 16টা প্রথমে আবিষ্কার হয়েছিল। এর মধ্যে কয়টা বলেন তো, 4টি 2016 সালে আবিষ্কার হয়েছে, যেমন হচ্ছে মস্কোভিয়াম, এরকম লিভারমোরিয়াম, এরকম কয়েকটা, ওগানেসাইন এবং টেনেসাইন। তো এইখান থেকে আমাদের পরবর্তীতে একটা জিনিস আমরা দেখি, সেটা হলো যে মৌলিক পদার্থ হচ্ছে 118টা। এই মৌলিক পদার্থ 118টা আমরা কিভাবে সাজাবো একটা ছকের মধ্যে, এই যে ছকের মধ্যে সাজানোর যে প্রক্রিয়াটা, এই সাজানোর প্রক্রিয়াটার নাম হচ্ছে পর্যায় সারণী বা পিরিয়ডিক টেবিল। এটার নামই আমরা বলবো হচ্ছে পর্যায় সারণী বা কি পিরিয়ডিক টেবিল, হ্যাঁ। তো এই পর্যায় সারণী নিয়ে যেহেতু আমাদের টোটাল আলোচনা, সেক্ষেত্রে আমাদের এই পর্যায় সারণী নিয়ে আমরা স্লোলি সামনের দিকে যাই। তো এই পর্যায় সারণীর ক্ষেত্রে প্রথম যে বিজ্ঞানীর নামটা আমার মনে রাখা উচিত, সেটা হচ্ছে এই অ্যান্টনি ল্যাভসিয়েরটাই মনে রাখা উচিত, 6 নাম্বারটাই। অ্যান্টনি ল্যাভসিয়ে কেন মনে রাখবো, উনি একজন বিজ্ঞানী, অ্যান্টনি ল্যাভসিয়ে, ঠিক আছে। উনি আসলে কি করছে সেটা নিয়ে যদি আমরা একটু কথা বলি, তো দেখেন অ্যান্টনি ল্যাভসিয়ে প্রথমত এই যে মৌলিক পদার্থগুলো আমাদের 118টা আছে, তখন তো আর 118টা ছিল না, উনি মোটামুটি 33টা, কতগুলো 33টা, হ্যাঁ, মোটামুটি 33টা মৌলকে নিয়ে 2টা শ্রেণী বিভাগ করেন। যেগুলো দেখতে চকচকে ছিল সেগুলোকে উনি বলেন হচ্ছে ধাতু, আর যেগুলো দেখতে চকচকে ছিল না সেগুলোকে উনি বলেন হচ্ছে অধাতু। তাহলে ধাতু আর একটা হচ্ছে কি অধাতু, এই 2 শ্রেণীতে বিভক্ত করেন। তো ধাতু এবং অধাতু যেগুলো আছে, এখন ধাতুর মধ্যে কারা আছে, যে ধাতুর কিছু বৈশিষ্ট্য আছে। ধাতুর প্রথম বৈশিষ্ট্য হচ্ছে এগুলো দেখতে হবে চকচকে। ধাতুর প্রথম বৈশিষ্ট্য যদি আমি বলি যে ধাতুর বৈশিষ্ট্য, হ্যাঁ, ধাতুর বৈশিষ্ট্যের ক্ষেত্রে যদি আমরা যাই, তাহলে 1 নম্বর বৈশিষ্ট্য আমরা বলবো হচ্ছে চকচকে দেখতে। 2 নম্বর আমরা মনে রাখবো যে এরা আঘাত করলে শব্দ হবে। এখন কেমন শব্দ হবে এটা জানা দরকার, আঘাত করলে কি হবে, শব্দ হবে, আঘাত করলে শব্দ হবে। আর অধাতুর বৈশিষ্ট্যের ক্ষেত্রে আমরা এখানেও 2টা মনে রাখবো, একটা হলো চকচকে নয়, চকচকে নয়, আঘাত করলে কি হবে না, শব্দ হবে না, আঘাত করলে শব্দ হবে না, ঠিক আছে।
তাহলে আমরা এই যে বৈশিষ্ট্যগুলো পড়লাম ধাতু এবং অধাতু, এই কথাগুলো প্রথম যে বলেছেন উনি হচ্ছেন অ্যান্টনি ল্যাপসিয়ে। তো লাইভ ক্লাস থেকে আমরা এই বিষয়গুলো নিয়ে একটু ডিটেলস আলোচনা করব। তো তার মধ্যেও যেহেতু লাইভেই সবগুলো করানো হবে, তোমরা একটু পারলে গ্রুপগুলোতে শেয়ার করে দিও। আর শুরু করছি, তোমাদের হেল্পটা খুব জরুরি। ক্লাসের 10 মিনিটের মতো টাইম চলে গেছে, এর মধ্যে অনেক ডিটেলস ব্যাপার স্যাপার নিয়েও কথা বলবো। আচ্ছা, আমার ক্লাস কি এখানে হচ্ছে না? আচ্ছা, একটু চেক করে নিই। আচ্ছা, ঠিক আছে, এখন আমি ক্লাসটা আমার পেজে শেয়ার করে গ্রুপে দিয়ে দিছি। তো এরপর থেকে আমরা যদি দেখি যে অ্যান্টনি ল্যাপসিয়ের পর ধাতু আর অধাতুর বৈশিষ্ট্য ব্যবহার করে উনি একটা ছকে সুন্দরভাবে সাজান। হ্যাঁ, তো এটা নিয়ে আসলে আমরা আর বেশি কিছু না বলি। ধাতুর বৈশিষ্ট্য জানলাম, একটা অধাতুর বৈশিষ্ট্য জানলাম। হ্যাঁ, এর পরবর্তীতে আমরা যদি যাই, এরপরে আমাদের যে জিনিসটা লাগবে সেটা নিয়ে আমরা কথা বলি। তো দেখেন যে ধাতু আর অধাতুর বৈশিষ্ট্যের পরে আমরা পরের যে বিজ্ঞানী ওনার নামটা একটু জানার চেষ্টা করি। তাহলে মৌলিক পদার্থ বা মৌল হচ্ছে আমাদের কয়টা? 118টা। বাকি যা কিছু আছে সবগুলোই হচ্ছে আমাদের যৌগিক পদার্থ। ঠিক আছে, এরপরে আমাদের অ্যান্টনি ল্যাপসিয়ের ব্যাপারটা শেষ। এটা হচ্ছে এরপরের ধাপ, যে ডোবেরিনার এনার ব্যাপারটাতে আমরা আসি। তো ডোবেরিনার বলেন যে পর্যায় সারণীতে যে মৌলগুলো আছে, পর্যায় সারণীতে রাসায়নিকভাবে সদৃশ, পর্যায় সারণীতে রাসায়নিকভাবে সদৃশ বা একই ধর্মের, হ্যাঁ, রাসায়নিকভাবে সদৃশ মৌলগুলোর, একটু আমরা ইজি ওয়েতে বোঝাই। হ্যাঁ, মৌলগুলোর প্রথম ও তৃতীয়টির
প্রথম ও তৃতীয়টির পারমাণবিক ভরের গড় দ্বিতীয় মৌলটির পারমাণবিক ভরের সমান। তাহলে আমরা বললাম যে পর্যায় সারণীতে রাসায়নিকভাবে সদৃশ মৌলগুলোর প্রথম ও তৃতীয়টির পারমাণবিক ভরের গড় দ্বিতীয় মৌলটির পারমাণবিক ভরের কি সমান। তো এই যে কথাটা বলল, তো এখন রাসায়নিকভাবে সদৃশ এই কথাটার মানে কি? মানে হচ্ছে এদের বৈশিষ্ট্যগুলো মোটামুটিভাবে কি একই রকম। হ্যাঁ, আর এইখানে যদি আমরা এরকম আমরা ছোটোবেলায় পড়ছিলাম যে লিথিয়াম, তারপরে পটাশিয়াম, তারপরে হচ্ছে আমরা পড়ছিলাম কি সোডিয়াম, যদি এরকমভাবে চিন্তা করি। আবার দেখি যদি আমরা ক্লোরিন, ব্রোমিন এবং হচ্ছে কি আয়োডিন, ঠিক আছে, এই যে তিনটা দেখেন, এই যে প্রথমে যেগুলো লিখছি এগুলো হচ্ছে আমাদের 1 নম্বর গ্রুপের 3টা মৌল লিখছি। এইখানে আমি যেটা লিখছি সেটা হচ্ছে 17 নম্বর গ্রুপের আমি 3টা মৌল লিখছি, তাই না? এরপরে আমি যদি এরকমভাবে চিন্তা করি যে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম এবং হচ্ছে ক্যালসিয়াম, তাহলে আমি এই যে 3টা মৌল লিখলাম, এই 3টা মৌল হচ্ছে কি আমাদের 2 নম্বর সারির। এদেরকে আমরা বলি হচ্ছে ক্ষার ধাতু, এদেরকে আমরা কি বলি হ্যালোজেন বা লবণ গঠনকারী, এদেরকে আমরা বলি হচ্ছে কি মৃৎক্ষার ধাতু। তো এখানে বলছে এখানে প্রথম মৌল কোনটা? লিথিয়াম, এটা দ্বিতীয় মৌল, এটা তৃতীয় মৌল। বলছে প্রথম এবং তৃতীয় মৌলের পারমাণবিক ভরের গড়, হ্যাঁ, দ্বিতীয় মৌলের কি পারমাণবিক ভরের সমান। তো এই কথাটার বা কাছাকাছি সমান, বা এখানে আমরা একটা জিনিস মনে রাখবো হলো কাছাকাছি সমান, বা কি বলবো কাছাকাছি, ঠিক আছে। তো এখন যদি আমরা দেখি যে লিথিয়ামের পারমাণবিক ভর হচ্ছে আমাদের এখানে 7, সোডিয়ামের হচ্ছে, আমি উল্টাপাল্টা লিখছি, এখানে হচ্ছে এইখানে হবে সোডিয়াম, এই জায়গাতে পটাশিয়াম। হ্যাঁ, তো পটাশিয়াম হচ্ছে আমাদের কত 39, আর এটা হচ্ছে আমাদের কত 23। তো এটাই আমরা বের করব। হ্যাঁ, প্রথমটা আর তৃতীয়টার কি পারমাণবিক ভরের গড় যেটা আমরা পাবো দ্বিতীয় মৌলটার পারমাণবিক ভরের কি হবে সমান। তাহলে এইখানে যদি আমরা দেখি যে 7 যোগ হচ্ছে কত 39, এটাকে আমার ভাগ করতে হবে কত দিয়ে 2 দিয়ে, তাহলে আমরা গড় বের করতে পারবো। তাহলে 7 আর 39 যোগ করলে হয় 46, এটাকে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে আমাদের হবে কত 23, ঠিক আছে। তাহলে আমরা এখানে যে জিনিসটা পাচ্ছি যে এদের পারমাণবিক ভর কত 23। আবার যদি আমরা এইখানে যাই, ক্লোরিন হচ্ছে আমাদের হচ্ছে 35.5, আয়োডিন হচ্ছে আমাদের কত 127। তাহলে এইখানে যদি আমরা 35.5 যোগ হচ্ছে কত 127, এই দুটোকে যদি আমরা কত দ্বারা ভাগ করি 2 দ্বারা ভাগ করি, তাহলে আমরা পাবো হচ্ছে 81.25, ঠিক আছে। কিন্তু এটা হচ্ছে আমাদের কি 80, এই জন্য আমরা বলছিলাম যে সমান বা কি বলেন তো কাছাকাছি। আবার যদি আমরা এখানে যাই যে এটা হচ্ছে আমাদের কত 9, আর এটা হচ্ছে আমাদের কত 40, তাহলে আমাদের হচ্ছে 9 যোগ হচ্ছে কত 40, এটাকে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে হচ্ছে 49 ভাগ হলো কত 2, তাহলে আমাদের হবে 24 কত বলেন তো 5। কিন্তু আমরা জানি ম্যাগনেসিয়াম হচ্ছে কত 24.3, তো খুব কাছাকাছি। হ্যাঁ, 24.5 যা 24.3 তা। আমরা একটা জিনিস বুঝলাম যে প্রথম ও তৃতীয় মৌলের পারমাণবিক ভরের গড় দ্বিতীয় মৌলের সমান বা কাছাকাছি। প্রথম ও তৃতীয় মৌলের পারমাণবিক ভর দ্বিতীয় মৌলের সমান বা তার কাছাকাছি। প্রথম ও তৃতীয় মৌলের পারমাণবিক ভর দ্বিতীয় মৌলের সমান এবং বা কাছাকাছি। তো এই জায়গা থেকে আমরা এটা হচ্ছে ডোবেরিনারের ত্রয়ী সূত্র। তো এই যেখানে ত্রুটি দেখা যাচ্ছে কোনটা দেখেন তো, যেখানে হচ্ছে 80 আর এটা হচ্ছে 81.25, তো মোটামুটিভাবে 1.25 পার্থক্য চলে আসতেছে। এখানে কত 0.2 পরিমাণ পার্থক্য চলে আসতেছে। এই যে পার্থক্য বা বিচ্যুতি, এই বিচ্যুতির কারণে ডোবেরিনারেরটাও একটা সময় ইনভ্যালিড হয়ে যায়। পরবর্তীতে আমরা এগুলো থেকে আস্তে আস্তে আগাতে থাকি। হ্যাঁ, এটার উন্নয়ন হতে থাকে, রসায়নে এগুলো পরিবর্তন হয়ে হয়, আস্তে আস্তে উন্নয়ন হয়। এরপরে যদি আমরা যাই
তাহলে আমাদের ডোবরিনের একটা শেষ। এরপরে আমরা একজন বিজ্ঞানীর নাম বলি, ওনার নাম হচ্ছে শাকুরতোয়া। শাকুরতোয়ার আমরা এখানে মনে রাখবো হচ্ছে টেলুরিক। শাকুরতোয়ার টেলুরিক কুণ্ডলীর সূত্র। তো শাকুরতোয়ার টেলুরিক কুণ্ডলীর সূত্রটা আসলে কি, বা শাকুরতোয়ার টেলুরিক কুণ্ডলীর সূত্র কীভাবে কাজ করে। তো এইখানে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে শাকুরতোয়ার যে টেলুরিক কুণ্ডলীর যে সূত্রটা আছে সেটা আমি জাস্ট একটু আপনাকে একটা দেখে লিখে দিই যে পারমাণবিক ভর অনুসারে, এখানে আমরা মনে রাখবো পারমাণবিক ভর অনুসারে, পারমাণবিক ভর অনুসারে মৌলসমূহ সিলিন্ডারের গায়ে, মৌলসমূহ সিলিন্ডারের গায়ে গায়ে 45 ডিগ্রি আনত করে সজ্জিত করলে, 45 ডিগ্রি আনত তলে সাজালে, লিখলাম সাজালে এদের একটা সদৃশ ব্যাপার আমরা লক্ষ্য করতে পারবো। তো আমরা একটা সিলিন্ডার যদি আঁকাই, ধরেন এটা একটা সিলিন্ডার, এটা একটা কি বলেন তো সিলিন্ডার। এই যে সিলিন্ডারটা আমার এখানে আছে, বা গ্যাস সিলিন্ডার যদি আমরা চিন্তা করি, তো এই যে সিলিন্ডারটা আছে এর গায়ে মনে করেন আমি বিভিন্ন মৌল লিখলাম। ধরেন আমি লিখলাম হচ্ছে লিথিয়াম, ঠিক আছে। তারপরে হচ্ছে আমরা এখানে লিখলাম হচ্ছে বেরিলিয়াম, এইখানে আমরা লিখলাম বোরন, আর এইখানে কার্বন। তো এইভাবে যদি আমাদের যাই, এই যে এখানকার কোণটা তৈরি হবে, এটা একটু বাঁকা হয়ে গেল না, মোটামুটিভাবে 45 ডিগ্রি কোণে যাবে। এই যে বাঁকানো জায়গাটাই হচ্ছে কয় ডিগ্রি কোণে যাবে, 45 ডিগ্রি। তারপরে হচ্ছে আমরা লিখলাম হচ্ছে সোডিয়াম, তারপর হচ্ছে ম্যাগনেসিয়াম, এরপর হচ্ছে মনে করেন আমাদের অ্যালুমিনিয়াম, এইখানে ধরেন আমাদের কি সিলিকন। এই যে এই কোণটা এইভাবে একটু বাঁকানোভাবে যাবে, ঠিক আছে। এই যে বাঁকানোভাবে যে যাওয়ার প্রসেসটা, এটা কত ডিগ্রি কোণে, 45 ডিগ্রি কোণে। এই কোণটা আমাদেরকে মনে রাখতে হবে, ঠিক আছে, 45 ডিগ্রি কোণে যাবে। তো দেখেন এইখানে যখন আমরা দেখব তখন এদের মিল পাবো আমরা, হ্যাঁ, এইরকম একটা মিল পাবো। দেখেন লিথিয়াম, সোডিয়াম, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, বোরন, অ্যালুমিনিয়াম, কার্বন, সিলিকন, যে এইরকম যে মিলটা পাবো সেটাকে বলা হচ্ছে শাকুরতোয়ার টেলুরিক কুণ্ডলীর সূত্র, ঠিক আছে। তো এই হলো শাকুরতোয়ার, এটা কি টেলুরিক কুণ্ডলীর সূত্র। তো এইখান থেকে আমরা এটা বের করতে পারবো। আচ্ছা, এইখানেও কিছু বিচ্যুতি ত্রুটি আছে, এগুলো সবসময় এইভাবে কাজ করে না, এবং এগুলো আমাদের মূলত কাজ করে হচ্ছে যে মৌলটার ক্ষেত্রে, সেগুলো হচ্ছে খুব যে কনসেপচুয়াল যে মৌলগুলো আছে আমাদের, ধরেন কাছাকাছি টাইপের মৌলগুলোর ক্ষেত্রে কাজ করে, কিন্তু দূরের মৌলগুলোর ক্ষেত্রে শাকুরতোয়ার টেলুরিক কুণ্ডলীর সূত্র কাজই করে না। আচ্ছা, তারপরে আমরা পরবর্তীতে যে অংশটা সেখানে যাই। তো এটা আমি এক্সট্রা লিখছিলাম, এখানে আমার লেখা ছিল না, এটা গেল শাকুরতোয়ার টেলুরিক কুণ্ডলীর সূত্র। এগুলো এসএসসি লাইফে এটা ছিল না, বাকিগুলো আমাদের ছিল। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে জন নিউল্যান্ড, 4 নাম্বার। হ্যাঁ, জন নিউল্যান্ড 1967 সালে উনি কাজ করছিলেন। তো এটা হচ্ছে 1867 কিন্তু, বা 1887 মেবি, শাকুরতোয়ার টেলুরিক কুণ্ডলীর সূত্র। তাহলে আমরা এখন দেখব জন নিউল্যান্ড। তো জন নিউল্যান্ড মোটামুটিভাবে একজন সঙ্গীতের মতো করে রসায়নকে সাজানোর চেষ্টা করেন। তো জন নিউল্যান্ড মূলত আবিষ্কার যেটা করেন সেটা হচ্ছে অক্টেট ল বা অষ্টক সূত্র। তো এই অষ্টক সূত্রের ব্যাপারটা আপনাকে আমি বলি। অষ্টক সূত্রের যে ব্যাপারটা সেটা নিয়ে যদি আমরা একটু সামনে আগাই, হ্যাঁ, তো ধরেন আমি একটা গান তো আমরা সবাই জানি, হ্যাঁ, যে সা রে
গা মা পা, ঠিক আছে, ধা নি সা। তাহলে দেখেন 2 4 6 কটা লিখছি, 8টা। তো আমি লিখলাম এখানে লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন। এখানে আমি লিখলাম কি নিয়ন। এখানে আমাকে কি লিখতে হবে, নিয়নের পর আমি এখানে কি লিখব, এখানে আমি এসে লিখব সোডিয়াম, তাই না, ম্যাগনেসিয়াম, তারপরে কি লিখব অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার। এখানে আমি লিখব ক্লোরিন, এই জায়গাতে আমি কি লিখব আর্গন। তো এই পাশের যে গ্রুপটা আছে, তো এটা আমরা বুঝতে পারতেছি এটা শূন্য গ্রুপের মৌলগুলো। কোন গ্রুপ, শূন্য গ্রুপের মৌলগুলো, এগুলো কি শূন্য মৌল। তো এটাকে যদি আমি 1 নাম্বার চিন্তা করি, আমি যদি গুনতে শুরু করি, দেখেন 1 2 3 4 5 6 7, এই হলো কি বলেন তো আমাদের 8, শূন্য গ্রুপ কিন্তু 8। আমি যদি এখান থেকেও চিন্তা করি, এটা যদি আমি 1 নাম্বার ধরে নিই, কত 1, তাহলে আমাদের এই জায়গাতে 8 হতে হবে। দেখেন 1 2 3 4 5 6 7 8, বোঝা গেছে। তার মানে মৌলগুলোকে এমনভাবে উনি সাজিয়েছিলেন যে এদের প্রত্যেকটার অষ্টম মৌলটার সাথে কি হবে, মানে 8 নাম্বার ঘুরে গুণে যদি আমি আসি পর্যায় আকারে, তাহলে দেখবো এদের একটা মিল পাওয়া যাবে এবং ওরা একটা একই গ্রুপে অবস্থান করবে। এই যে এরা একই গ্রুপে, এই গ্রুপটাকে আমরা ক্ষার ধাতুর গ্রুপ বলি। আর এই যে এই গ্রুপটা আছে, এটা হচ্ছে আমাদের কিসের গ্রুপ, সিলিকন। এগুলো হচ্ছে অপধাতু বলতে পারি আমরা, এগুলোকে আমরা কি বলতে পারি, অপধাতু, ঠিক আছে। তো অপধাতুর যে গ্রুপটা আছে তার একটা নাম তো অবশ্যই আছে, সেটা আমার আসলে এইখানে পর্যায় সারণী দেখে স্যার এটা বলা অসম্ভব, তবে মনে রাখবো সিলিকন একটা অপধাতু। তাহলে এটা হচ্ছে ক্ষার ধাতুর গ্রুপ, এটা তো আমাদের শূন্য গ্রুপ। তাহলে এই যে মিলগুলো পাচ্ছিলাম, এখন এগুলো কোনগুলোর ক্ষেত্রে খাটে আর কোনগুলোর ক্ষেত্রে খাটে না, এগুলো মূলত যেগুলো খাটে সেটা আমরা মনে রাখবো যে হালকা মৌল যেগুলো আছে, কি মৌল, হালকা মৌল। হালকা মৌলগুলোর জন্য এটা প্রযোজ্য, কিন্তু যদি সেটা ভারী মৌল হয়, ভারী মৌল যদি হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু হবে না, ঠিক আছে। তাহলে জন নিউল্যান্ডের যে সূত্র, এটা আসলে ভ্যালিড ততক্ষণ পর্যন্ত যতক্ষণ আমরা হালকা মৌলগুলো নিয়ে কাজ করব, কিন্তু এগুলো কি ভারী মৌলের জন্য সম্ভব না, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের জন নিউল্যান্ডের অষ্টক তত্ত্ব গেল। অষ্টক তত্ত্ব কী জিনিস, যে মৌলগুলোকে আমরা এমনভাবে সাজাইলে এদের পর্যায়ক্রমে বারবার করে কি একই গ্রুপে চলে আসবে 8 নম্বর মৌলটা, ঠিক আছে। যে আমি জাস্ট গুণে আপনাদেরকে দেখাইছি, আপনি যে কোনো একটা মৌল ধরতে পারেন। ধরেন আমি অক্সিজেন যদি ধরি, তাহলে 1, এটা 2, এটা 3 4 5 6 7, দেখেন এখানে 8 চলে আসতেছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা পরবর্তী অংশে আসি। যখন জন নিউল্যান্ডের অষ্টক তত্ত্ব ব্যর্থ হয়ে গেল, পর্যায় সারণী তা সাজানো যাচ্ছে না, হালকা মৌলের জন্য হলেও ভারী মৌলের জন্য হচ্ছে না, তখন পরবর্তী সময়ে যেটা আসলো সেটা হচ্ছে দিমিত্রি মেন্ডেলিভ। আমরা জাস্ট দিমিত্রি মেন্ডেলিভের জায়গাতে একটু আসি। তাহলে আমরা মনে রাখবো হলো দিমিত্রি মেন্ডেলিভ। তো আমরা আগে থেকেই জানি এনাকে পর্যায় সারণীর জনক বলা হয়, দিমিত্রি মেন্ডেলিভ, 1969, ঠিক আছে। তো এখন আমরা দিমিত্রি মেন্ডেলিভের এই জায়গাটা থেকে একটু আসি, যে দিমিত্রি মেন্ডেলিভ 1969 সালে কি বলছিলেন সেটা নিয়ে যদি আমরা একটু বোঝার চেষ্টা করি। তো এখানে দেখেন আমাদের দিমিত্রি মেন্ডেলিভের দুটো সূত্র আমরা সবসময় জানি। একটা হচ্ছে মেন্ডেলিভের সূত্র, মেন্ডেলিভের সূত্রটা আসলে কি পর্যায় সারণীতে কিসে, পর্যায় সারণীতে মৌলসমূহকে তাহলে দেখেন আমি বললাম পর্যায় সারণীতে মৌলসমূহকে তাদের
ভৌত ও রাসায়নিক ধর্ম অনুসারে ভৌত রাসায়নিক ধর্ম পারমাণবিক ভর অনুসারে পর্যায়ক্রমে আবর্তিত হয় বা পুনরাবৃত্ত ঘটে। তাহলে আমরা বললাম যে পর্যায় সারণীতে মৌলসমূহ তাদের ভৌত ও রাসায়নিক ধর্ম পারমাণবিক ভর অনুসারে পর্যায়ক্রমে কি হয়, আবর্তিত হয়। কিন্তু এভাবে যদি আমি সাজাই, ভেজাল একটা আছে, সেই ভেজালটা নিয়ে আসলে ঝামেলা, এই ভেজালটাকে ঠিক করতে হবে। তাহলে আমরা এই ভেজালটা কী জিনিস একটু বোঝার চেষ্টা করি। হ্যাঁ, ধরেন আমি এভাবে যদি দেখি যে আমি এভাবে যদি চিন্তা করি যে সোডিয়াম, ঠিক আছে, তারপর আমরা কি জানি ম্যাগনেসিয়াম, তাহলে সোডিয়াম তারপরে কি ম্যাগনেসিয়াম। আচ্ছা, এটা যদি আমি এভাবে না লিখে গ্রুপ ওয়াইজ লিখি যে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, এভাবে রুবিডিয়াম, সিজিয়াম, লাস্টে হচ্ছে আমাদের কি বলেন তো ফ্রান্সিয়াম। এরপরে যদি আমি লিখি যে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, রেডিয়াম, এভাবে লিখলাম। তো এই জিনিসগুলো যখন আমি লিখতেছি, এগুলো আমি কি লিখতেছি, পারমাণবিক ভর অনুসারে লিখতেছি। এগুলো আমি কিভাবে লিখতেছি, পারমাণবিক ভর অনুসারে, ঠিক আছে। বা আমি যদি এভাবে লিখি যে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, তারপরে কি লিখলাম আয়োডিন, তারপর হচ্ছে আমাদের অ্যাস্টাটিন, লাস্টে হচ্ছে আমাদের কি টেনেসাইন। হ্যাঁ, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন আর টেনেসাইন। আচ্ছা, তো এই যে মৌলগুলো আমি লিখতেছি, এগুলো আমরা একটা অবশ্যই কোনো না কোনো প্রক্রিয়া লিখতেছি, তাই না। কিন্তু এগুলো যখন আমি লিখতে যাচ্ছি, এইখানে একটা জিনিস আমি বলি যে আমরা বলছি পারমাণবিক ভর অনুসারে সাজাবো। পারমাণবিক ভর অনুসারে সাজাইলে যদি আমি ধরেন কার্বনের চিন্তা করি, কার্বনের আমরা জানি মোট 3টা আইসোটোপ আছে, 6, 6, 6 নাকি 12, 13, 14। তো দেখেন এইখানে ভর কত, 14। তো নাইট্রোজেনের ক্ষেত্রে যদি দেখেন যে আমরা যদি নাইট্রোজেনের ক্ষেত্রে চিন্তা করি বা নাইট্রোজেনের কথা যদি আমরা চিন্তা করি, তাহলে নাইট্রোজেন হচ্ছে আমাদের 7, এর পারমাণবিক ভর কি 14। দেখেন তো এর ভরও 14, এই কার্বনের এই আইসোটোপের ভরও কত 14। এই দুটোকে আমরা কাকে কোথায় অবস্থান করাবো সেটা কিন্তু আমরা ক্লিয়ার বলতে পারবো না। সেই জন্য পারমাণবিক ভর অনুসারে পর্যায় সারণীকে সাজানো যায় না। তখন মেন্ডেলিভ তার সংশোধিত পর্যায় সূত্র দেয়। তো মেন্ডেলিভের এরপরের যে সূত্রটা সেটা হচ্ছে সংশোধিত পর্যায় সূত্র। তাহলে আমরা একটা জিনিস মাথায় রাখবো এখন, যে যখন পারমাণবিক ভর অনুসারে সাজানোর পর মেন্ডেলিভের পর্যায় সূত্রটা ফেল করে গেল, পর্যায় সারণীতে সাজানো সম্ভব হইল না, তখন আসলে তিনি পারমাণবিক ভর অনুসারে না সাজায় পারমাণবিক সংখ্যা অনুসারে সাজালেন। কি অনুসারে সাজালেন, পারমাণবিক সংখ্যা অনুসারে। এখন পারমাণবিক সংখ্যাটা উনি কই থেকে পাইলেন, এই যে হেনরি মোসলে 1913 সালে, কত সালে 1913 সালে যখন পারমাণবিক সংখ্যা আবিষ্কার করেন, তখন এই পারমাণবিক সংখ্যা অনুসারে এটা সাজানো হয়। তো এই যে ব্যাপারগুলো আমরা একটু বুঝবো, ঠিক আছে। তাহলে হেনরি মোসলের ব্যাপারটা আমাদের এখান থেকে ক্লিয়ার হয়ে গেল, এটা গেল। তাহলে এইখানে দেখেন যে পারমাণবিক সংখ্যা অনুসারে যদি আমি সাজাই তাহলে আর কোনো কন্ট্রাডিকশন থাকে না। তার আগে একটা জিনিস বলে দিই যে দিমিত্রি মেন্ডেলিভ মোট 63টা মৌল আবিষ্কার করেন। কয়টা, 63টা, এবং 4টার ভবিষ্যৎবাণী করেন। কয়টা, 4টা। এই যে ভবিষ্যৎবাণী করছিলেন যে 4 জনের ভবিষ্যৎবাণী, মানে জ্যোতিষ টাইপের লোক, হ্যাঁ, তাহলে অথচ উনি পরীক্ষা নিরীক্ষা করেই কিন্তু ভবিষ্যৎবাণী করছিলেন। বিজ্ঞানীরা আসলে জ্যোতিষের মতো না। তো এই 63টা মৌল আবিষ্কার করেন, এই 63টা মৌল নিয়ে উনি পর্যায় সারণী তৈরি করেন। তাহলে ওনার পর্যায় সারণীতে পর্যায় ছিল 7টা। কয়টা ছিল, পর্যায় ছিল কিন্তু 7টাই, কিন্তু গ্রুপ ছিল 9টা। কয়টা, 9টা, ঠিক আছে। এবং উনি মোট কয়টা মৌল নিয়ে কাজ শুরু করছিলেন, মোট 63টা মৌল নিয়ে
তার মধ্যে আবার 4টার ভবিষ্যৎবাণী করছিলেন এবং এই ভবিষ্যৎবাণী তার সফল হয়েছিল। তাহলে আমরা পর্যায় সারণীতে যে মৌলগুলো দেখি তার 67টা মৌলই কিন্তু একজনেরই, সেটাকে দিমিত্রি মেন্ডেলিভ। ঠিক আছে, তাহলে এই জায়গাটা আমাদের গেল। আমরা পরবর্তী অংশে কাজ করি। হ্যাঁ, তাহলে আমাদের হেনরি মোসলে 1913 সালে আবিষ্কার করার পর দিমিত্রি মেন্ডেলিভের পর্যায় সারণী যে সূত্র দিয়েছিল পর্যায় সারণী নিয়ে একটা, সেটা পরিবর্তন হয়ে যায়। এরপরে হচ্ছে আমাদের পরবর্তী অংশ। পরবর্তী অংশের আমাদের আলোচ্য বিষয় যে ব্যাপারটা, সেটা নিয়ে যদি আমি বলি যে আমরা দুটো সূত্রের কথা বলবো। একটা হচ্ছে আধুনিক পর্যায় সারণী, আধুনিক পর্যায় সারণী, আর একটা জিনিস আমরা মনে রাখবো, সেটা হলো আধুনিকতম। তাহলে আমাদের একটা হচ্ছে আধুনিক পর্যায় সারণী, আর একটা হলো আধুনিকতম পর্যায় সারণী। এই দুটি নিয়ে আমরা একটু কথা বলি। ঠিক আছে, আধুনিক পর্যায় সারণীর মূল ভিত্তি যদি আমরা চিন্তা করি, এর মূল ভিত্তি যদি আমরা চিন্তা করি, সেটা হচ্ছে পারমাণবিক সংখ্যা। এটা নিয়ে কনফিউজড হওয়ার কিছু নাই, পারমাণবিক সংখ্যা। তাহলে পারমাণবিক সংখ্যা অনুসারে কে এটা চিন্তা করছিল? মেন্ডেলিভ। এই জন্য আমরা একটা জিনিস মাথায় রাখবো যে পর্যায় সারণীর জনক, পর্যায় সারণীর জনক, সেটা কি পর্যায় সারণীর? আধুনিক পর্যায় সারণীর জনক। আধুনিক পর্যায় সারণীর জনক হিসেবে বলা হয় দিমিত্রি মেন্ডেলিভ, দিমিত্রি মেন্ডেলিভ। ঠিক আছে, তাহলে আধুনিক পর্যায় সারণীর জনক হচ্ছে দিমিত্রি মেন্ডেলিভ। এখন আধুনিকতম পর্যায় সারণীর ইলেকট্রন বিন্যাস, এটার মূল ভিত্তি কি বলেন তো? আধুনিকতম পর্যায় সারণীর মূল ভিত্তি হচ্ছে ইলেকট্রন বিন্যাস, বা বর্তমান যে পর্যায় সারণী সেটার মূল ভিত্তি হচ্ছে ইলেকট্রন বিন্যাস। তো ইলেকট্রন বিন্যাস, এইখানে একটা জিনিস বলি যে এই পর্যায় সারণীতে পর্যায় কতগুলো? এই পর্যায় সারণীতে পর্যায় হচ্ছে 7টা। ঠিক আছে, কয়টা? 7টা। এই পর্যায় সারণীতে পর্যায় কয়টা? এই পর্যায় সারণীতে পর্যায় হচ্ছে 7টা। ঠিক আছে, এই পর্যায় সারণীতে গ্রুপ হচ্ছে আমাদের 9টা। এই পর্যায় সারণীতে আমাদের গ্রুপ হচ্ছে 18টা। কয়টা? 18টা। ঠিক আছে, তো এই পর্যায় সারণীর আবিষ্কারক হচ্ছে আমাদের দিমিত্রি মেন্ডেলিভ, বাট এই পর্যায় সারণীর আবিষ্কারক হচ্ছে নিলস বোর। এই পর্যায় সারণীর আবিষ্কারক হচ্ছে নিলস বোর, আবিষ্কারক না আসলে নিলস বোর। এই পর্যায় সারণীটাকে বলা হয় দীর্ঘকায় পর্যায় সারণী। তাহলে এটাকে আমরা বলতে পারি আধুনিকতম পর্যায় সারণী অথবা দীর্ঘকায় পর্যায় সারণী বলতে পারি, অথবা এই পর্যায় সারণীটাকে আমরা আরেকটা পর্যায় সারণী বলতে পারি, সেটা হচ্ছে বোর পর্যায় সারণী, বোর পর্যায় সারণী। ঠিক আছে, তো এই আধুনিক পর্যায় সারণী আর আধুনিকতম পর্যায় সারণী আমাদের শেখা শেষ। এরপরে আমি যতটুকু আলোচনা করতে চাইছিলাম, ঠিক আছে, ততটুকুর বেশিরভাগই আমি আলোচনা করেছি। তার বাইরে আরও কিছু কাজ আমাদের আছে। এসএসসি বেসিক থেকে আমাদের আরও একটা ক্লাস হওয়া জরুরি বলে আমি মনে করি। তাহলে আমাদের অন্তত এইখানে আর কোনো ঝামেলা থাকবে না। হ্যাঁ, যতটুকু বলছি এতটুকু ক্লিয়ার করলেও অনেক। এর বাইরে আমি আপনাদেরকে কিছু বলে রাখি যে এই গ্রুপ এবং পর্যায় এগুলো নিয়ে কথা বলা উচিত। তো পর্যায় সারণীর ইতিহাসের ক্ষেত্রে এই জিনিসগুলো আমাদের জানা দরকার। পর্যায় সারণীতে আমরা প্রথম যে 1 নম্বর গ্রুপটা দেখি সেটাকে আমরা বলি হচ্ছে ক্ষার ধাতুর গ্রুপ। 2 নম্বর যেটা সেটাকে আমরা বলি হচ্ছে মৃৎক্ষার ধাতু, তাই না? 3 নম্বর যে গ্রুপ আছে এখান থেকে আমরা 12 নম্বর পর্যন্ত, কত নম্বর পর্যন্ত বাংলা লিখছি, এটা হলো 1, এটা 2, এটা হচ্ছে আমাদের কি 3, 3 থেকে 12 অথবা 3 থেকে 11, এখানে 11 নম্বর গ্রুপটা আছে আবার, এটা হলো 11 নম্বর মনে করেন। 3 থেকে 12 নম্বর গ্রুপটাকে বলা হয় অবস্থান্তর মৌল। কি মৌল? অবস্থান্তর মৌল।
তারপরে দেখেন 13, 14, 15, 16, 17। 15কে আমরা বলি হচ্ছে নিক্টোজেন, কি বলি? নিক্টোজেন। 16কে আমরা বলি হচ্ছে চ্যালকোজেন। 17 নম্বরকে আমরা কি বলি? নিক্টোজেন, চ্যালকোজেন। 17 নাম্বারকে আমরা বলি হচ্ছে হ্যালোজেন। আর 18 নম্বর গ্রুপকে আমরা বলি হচ্ছে শূন্য গ্রুপ, তাই না? এই গ্রুপগুলোর সম্পর্কে যার ধারণা নাই তাকে একটু কষ্ট করে এগুলো পড়ে নিতে হবে, ঠিক আছে? তাহলে পর্যায় সারণীতে টোটাল গ্রুপ হচ্ছে আমাদের 18টা। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটা কথা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে পর্যায় সারণীর যে গ্রুপের মৌলগুলো আছে, পর্যায়ের যে মৌলগুলো, মোট পর্যায় আছে কয়টা? 7টা, নাকি? এটা হলো 1 নম্বর পর্যায়, এটা হলো 2 নম্বর পর্যায়, 3, 4, 5, 6, এই হলো আমাদের কি 7টা পর্যায়। তো এই 7টা পর্যায়ে প্রথম পর্যায়ে থেকে আমাদের মৌল হচ্ছে 2টা, 2, এরপরে থেকে 8টা, তারপরে থেকে 8টা, এরপরে থেকে হচ্ছে 18, 18, 32, 32, ঠিক আছে? তো আমরা এরপরে যদি যাই, আচ্ছা আজান হচ্ছে, এখন এইটুকু শেষ করে দেয়। হ্যাঁ, তাহলে 1 নম্বর পর্যায়ে থাকে 2টা মৌল, তারা কারা কারা? তারা একটা হচ্ছে হাইড্রোজেন আর একটা হচ্ছে হিলিয়াম, তাই না? 2 নম্বর পর্যায়ে আমাদের যারা থাকে তারা কারা? একটা হচ্ছে লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, লাস্ট হচ্ছে আমাদের নিয়ন। 2, 4, 6, 8টা এভাবে চলতে থাকে। 3 নম্বর গ্রুপে এরকমভাবে আছে, তো এটাকে বলা হয় সংক্ষিপ্ত, ঠিক আছে? এই দুটোকে আমাদের কি বলা হবে? ক্ষুদ্র সংক্ষিপ্ত পর্যায়। এরপরে হচ্ছে আমাদের এই 2টা আছে, এরপর হচ্ছে কি এই 2টা, তারপরে কি এই 2টা। তো সংক্ষিপ্ত পর্যায়, অতি সংক্ষিপ্ত, এটা হচ্ছে আমাদের সংক্ষিপ্ত, এটা হলো দীর্ঘ, অতি দীর্ঘ, ঠিক আছে? এটাকে আবার আদর্শ বলা যায়। তো এই জিনিসগুলো নিয়ে আমাদের এটা হচ্ছে অতি সংক্ষিপ্ত আমি বলতে পারি। 1 নম্বরটাকে আমরা বলতে পারি হচ্ছে অতি সংক্ষিপ্ত পর্যায়, ঠিক আছে? এই দুটিকে আমি বললাম হচ্ছে সংক্ষিপ্ত। এই দুটিকে আমাদের বলা হয় দীর্ঘ পর্যায়, 18টা করে মৌল থাকে, এগুলোকে বলা হয় অতি দীর্ঘ। তাহলে এই 7টা পর্যায়ে কিন্তু আলাদা আলাদা নাম আছে, ঠিক আছে? তো এই যে পর্যায় সারণী সম্পর্কে আমাদের ইন ডিটেলস যে ধারণা, সেই ধারণাটা যদি কারো না জানা থাকে সেটাও তাকে জেনে নিতে হবে। আমরা এইটুকু আজকে দেখব, নেক্সট ডে আমরা দ্বিতীয় ক্লাসে যেগুলো দরকার সেগুলো আমরা আবার শেষ করব। হ্যাঁ, সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।